আরবি ভাষায় একটা প্রবাদ আছে, ইয়ৌমুস সফর নিসফুস সফর, অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে। সেখানে বলা হয়, উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় দিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা। আমার এখন মনে হয় আমি ভয়ঙ্কর একা। ভয়ঙ্কর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানি বলুন, এসব জায়গায় মানুষ আপন প্রাণ নিয়েই ব্যস্ত। শুনেছি কাবুলের বাইরেও নাকি পুলিশ আছে, কিন্তু আফগান আইনে এখন পর্যন্ত খুন ঠিক কগনিজেবল অফেন্স নয়। রাহাজানির সময় যদি আপনি পাঠানি কায়দায় চটপট উবুর হয়ে শুয়ে না পড়েন, তাহলে সে ভুল অথবা গোয়ার তুমির খেসারতি আপনি দিবেন। রাস্তাঘাটে কি করে চলতে হয় তার তালিম দেওয়া তো আর আফগান সরকারের জিম্মায় নয়। কিপ টু দ্য লেফট তো আর ইংরেজ সরকার আপনাকে স্কুল দিয়ে গিয়ে শিখায় না। এবং সর্বশেষ বক্তব্য, আপনি যদি প্রাণটা নিতান্তই দিয়ে দেন, তবে আপনার আত্মীয় স্বজন তো রয়েছেন, তারা খুনের বদলা নিলেই তো পারেন। একটা বুলেটের জন্য তো আর তালুক মুলুক বেচতে হয় না, পারমিটও লাগে না। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই হয়। তবু আফগানিস্তানের স্বাধীন সভ্য দেশ আর 5টা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এই ভেবে 2-4টা পুলিশ 2-1 দিন অকস্থলে ঘোরাঘুরি করে যায়। যদি দেখে আপনার আত্মীয় স্বজন কাতবকান্তা দর্শনে বন্ধ হয়ে আছেন, অথবা শোনে যে খুনি কিংবা তার সুচতুর আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে চাকচিক্যময় বিশেষ বিরল ধাতু দ্বারা নাক কান চোখ মুখ বন্ধ করে দিয়েছে, আপনার জীবনের এই 3 দিনের মুসাফিরিতে কে 2 ঘন্টা আগে গেল, কে 2 ঘন্টা পরে গেল, কে বিছানায় আল্লাহ রসুলের নাম শুনে শুনে গেল, কে রাস্তার পাশের নয়াঞ্জলিতে খাবি খেয়ে পাড়ি দিল, এসব তাবৎ ব্যাপারে বিন্দুমাত্র বিচলিত হন না। তবে বিবেচনা করুন মহাশয়, পুলিশ কেন মিছে আপনার তথা খুনি এবং তস্য আত্মীয় স্বজনদের মামলায় আরও ঝামেলা বাড়িয়ে সবাইকে খামোখা বেফায়দা তঙ্গ করবে? নির্বিকল্প বৈরাগ্য তো আর আপনাদের একচেটিয়া কারবার নয়। পুলিশও এই সার্বজনীন সার্বভৌমিক দর্শনের অংশীদার। তবে হ্যাঁ, আলবৎ এই নশ্বর সংসারে মাঝে মাঝে রুটি গোশতেরও প্রয়োজন হয়। সরকার যা দেন তাতে সবসময় কুলিয়ে ওঠে না। খুনির আত্মীয় স্বজনকে যখন মেহেরবান খুদা তালা ধন দৌলত দিয়েছেন, তখন তখন আফগান পুলিশকে আর দোষ দিয়ে কি হবে? কিন্তু একটা বিষয়ে আফগান সরকার সচেতন, রাহাজানি যেন বাড়াবাড়ি না হয়। বুখারা, সমরকন্দ, সিরাজ, তেহরানে যদি খবর রটে যায় যে আফগানিস্তানের রাজপথ তো অত্যন্ত বিপদসংকুল, তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে ও আফগান সরকারের শুল্ক হংস স্বর্ণডিম্ব প্রসব করা বন্ধ করে দেবে। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি ও পরে জানতে পারলুম রাতকানা। বাঁ দিকে আফগান সরকারের এক কর্মচারী। পেশোয়ার গিয়েছিলেন কাবুর বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফার্সি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বুঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনিই যথেষ্ট ইংরেজি জানেন না। তখন তিনি ফার্সির যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখনও যদি আপনার তার বক্তব্য না বোঝা হয়, তবে তিনি উর্দু ছাড়েন। শেষটায় এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলার ঝকমারি তিনি আর কত পোহাবেন। অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। তারপরেও বুঝতে পারলুম ভাষা বাবদে ভদ্রলোকের এই দুর্বলতা কেন, যখন শুনতে পেলুম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। আমার সঙ্গে 2 দিন একাশনে কাটাবেন। আমি যদি কাবুলে গিয়ে রটাই যে তিনি গন্ডুস জলের সফরি, তাহলে তো বিপদ আপদের সম্ভাবনা। কিন্তু তার এ ভয় সম্পূর্ণ অমূলক ছিল। তার অজানাতে বড় কর্তাদের সবাই জানতেন ভাষার খাতে তার জ্ঞানের জমা কতটুকু। তবু যে তিনি চাকরিতে বহাল ছিলেন তার সরল কারণ, অন্য সবাই ভাষা জানতেন তার চেয়েও কম। এর তত্ত্বটি কিন্তু তিনি নিজে বুঝতে পারেননি। সরল প্রকৃতির লোক, নিজের অজ্ঞতা ঢাকতে এতই ব্যস্ত যে পরের অজ্ঞতা তার চোখে পড়ত না। গুণীরা বলেন, চোখের সামনে ধরা আপন বন্ধুটি দূরের হিমালয়কে ঢেকে ফেলে। বাসের পেটে এক পাল কাবুলি ব্যবসায়ী। পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন রেকর্ড, পেলেট বাসন, ঝাড়লণ্ঠন, ফুটবল, বিজলিবাতির সাজ সরঞ্জাম, কেতাব পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে।
আফগান শিল্প প্রস্তুত করে মাত্র ৩ বস্তু: বন্দুক, গোলাগুলি আর শীতের কাপড়। বাদ বাকি প্রায় সব কিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। সেসব পরের কথা। আগের দিন পেশোয়ারে ১১৪ ডিগ্রি গরম পড়েছিল ছায়াতে। এখন বাস যাচ্ছে যেখান দিয়ে, সেখান থেকে দূরবীন দিয়ে তাকালেও একটা পাতা পর্যন্ত চোখে পড়ে না। থাকার মধ্যে আছে এখানে ওখানে পাথরের গায়ে হলদে ঘাসের পোঁচ। হোস্টেলে স্টোভ ধরাতে গিয়ে এক আনাড়ি ছোকরা একবার জ্বলন্ত স্পিরিটে আরও স্পিরিট ঢালতে গিয়েছিল। ধপ করে বোতলের স্টোভে সর্বত্র আগুন লেগে ছোকরার ভুরু, চোখের লোম, মোলায়েম গোঁফ পুড়ে গিয়ে কুকড়ে মুকড়ে এক অপরূপ রূপ ধারণ করেছিল। এখানেও ঠিক তাই। মা ধরণী কখন যেন হঠাৎ তার মুখখানা সূর্যদেবের অত্যন্ত কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে আগুনের এক থাবড়ায় তার চুল, ভুরু সব পুড়ে গিয়ে মাটির চামড়া আর ঘাসের চুলের সেই অবস্থা হয়েছে। এরকম ঝলসে যাওয়া দেশ আর কখনো দেখিনি। মরুভূমির কথা আলাদা, সেখানে যা কিছু পোড়াবার মতো সেসব আমাদের জন্মের বহু পূর্বে পুড়ে গিয়ে ছাই হয়ে উড়ে চলে গিয়েছে মরুভূমি ছেড়ে। সার হয়ে নতুন ঘাসপাতা জন্মাবার চেষ্টা আর করেনি। সূর্যদেব সেখানে একচ্ছত্রাধিপতি। এখানে নগ্ন বিভৎস দ্বন্দ্ব, দ্বন্দ্ব বলা ভুল, এখানে নির্মম কঠোর অত্যাচার। ধরণী এ দেশকে শস্য শ্যামল করার চেষ্টা এখনো সম্পূর্ণ ছাড়তে পারেননি। প্রতিক্ষীণ চেষ্টা বারে বারে নির্দয় প্রহারে ব্যর্থ হচ্ছে। পূর্ববঙ্গের বিদ্রোহী প্রজার কথা মনে পড়ল। বারবার তারা চরের উপর খড়ের ঘর বাঁধে, বারবার জমিদারের লেঠেল সব কিছু পুড়িয়ে দিয়ে ছাড়খাড় করে চলে যায়। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইলের সমতল ভূমি। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরি সংকট। তার বর্ণনা আমি দিতে পারবো না, করজোরে স্বীকার করে নিচ্ছি। কারণ আমি যেই অবস্থায় ওই সংকট অতিক্রম করেছি, সেই অবস্থায় পড়লে স্বয়ং পিয়ের লতি কী করতেন জানি না। লতির কথা বিশেষ করে বললুম কারণ তার মতো অজানা অচিন দেশের আবহাওয়া শুদ্ধমাত্র শব্দের জোরে গড়ে তোলার মতন অসাধারণ ক্ষমতা অন্য কোনো লেখকের রচনায় চোখে পড়ে না। স্বয়ং কবিগুরু বাঙালির অচেনা জিনিস বর্ণনা করতে ভালোবাসতেন না। পাহাড় বাংলাদেশে নেই, তাই ২৫০০ গানের কোথাও পাহাড়ের বর্ণনা শুনেছি বলে মনে পড়ে না। সমুদ্র বাংলাদেশের কোল ঘেঁষে আছে বটে, কিন্তু সাধারণ বাঙালি সমুদ্র দেখে জগন্নাথের রথ দর্শনের সঙ্গে সঙ্গে কলা বেচার মতো করে পুরীতে। রবীন্দ্রনাথের কাব্যেও তাই, পুরীর সমুদ্র দর্শনে, অথচ তিনি যে লতির চেয়ে খুব কম সমুদ্র দেখেছিলেন তাও তো নয়। তবু এসব হলো বাঙালির কিছু দেখা, সম্পূর্ণ অদেখা অচেনা জিনিস নয়। কিন্তু শীতের দেশের সবচেয়ে অপূর্ব দর্শনীয় জিনিস বরফপাত। রবীন্দ্রনাথ নিদেন পক্ষে সেই সৌন্দর্য ৫০০ বার দেখেছেন, একবারও বর্ণনা করেননি। তবু যদি কেউ ১২ সেই গরম সহ্য করে খাইবার পাসের ভেতর দিয়ে আনাগোনা করে, তাহলে আলাদা কথা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সংসারের সুখ দুঃখ অনুভব করা যেন উটের কাঁটা গাছ খাওয়ার মতো। ক্ষুধা নিবৃত্তির আনন্দ সে তাতে পায় বটে, কিন্তু ওদিকে কাঁটার খোঁচায় ঠোঁট দিয়ে দরদর করে রক্তও পড়ে। তাই অনুমান করা বিচিত্র নয়, খাইবারের গরম কাঁটা সয়ে গেলে তার থেকে কাব্য তৃষ্ণা নিবৃত্ত করার মতো কিঞ্চিত রস বেরোতেও পারে। আমি যে বাসে গিয়েছিলাম তাতে কোনো প্রকারের রস থাকার কথা নয়। সিকান্দার শাহী, বাবুর শাহী রাস্তা দিয়ে তাকে যেতে হবে বলে তার উপযুক্ত মিলিটারি বন্দোবস্ত করেই সে বেরিয়েছে। তার আপাদমস্তক পুরো কারোগেটের টিন দিয়ে ঢাকা এবং নশ্বর ভঙ্গুর কাঁচ সে তার উইন্ডস্ক্রিন থেকে ঝেলে ফেলে দিয়েছে। একটা হেডলাইট কানা, কাচের অবগুণ্ঠন নেই। তখনই বুঝতে পারলুম বাইবেলের সং অফ দ্য সংসে বর্ণিত এক চোখের মহিমা। যে সমস্যার সমাধান বহুদিন ধরে কনকর্ড বহু টিকা টিপ্পনি কেটেও করতে পারেননি, আজ এক মুহূর্তে সদ্গুরুর কৃপায় আর খাইবারি বাসের নিমিত্তে তার সমাধান হয়ে গেল। দুদিকে 1000 ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস। একজোড়া রাস্তা এঁকে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট, খচ্চর, গাধা ঘোড়ার পণ্যবাহী বা ক্যারাভেনের জন্য। সংকীর্ণতম স্থানে 2 রাস্তা মিলে 30 হাতও হবে না। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডাইনে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। দ্বিপ্রহরের সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে। তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লুফালুফি খেলছে। এই গিরির সংকটে আফগানের লক্ষ্যকণ্ঠ প্রতিধ্বনিত হয়ে
কোটি কণ্ঠে পরিবর্তিত হতো। এই গিরিশ সংকেটে এক মার্তঙ্গ ক্ষণে ক্ষণে লক্ষ মার্তণ্ডে পরিণত হন। তাদের কোটি কোটি অগ্নিজিহ্বা আমাদের সর্বাঙ্গ লেহন করে পরিতিষ্ঠ হন না, চক্ষুর চর্ম পর্যন্ত অগ্নিশলাকা দিয়ে বিদ্ধ করে দিয়ে যাচ্ছেন। চেয়ে দেখি সর্দারজির চোখ সন্ধ্যাসব স্পর্শ না করেই সন্ধ্যাকাশের মতো লাল হয়ে উঠেছে। কাবুলি রুমাল দিয়ে ফ্যাটা মেরে চোখ বন্ধ করে রয়েছে। নগ্ন চোখে যে কজন লোক ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াতে পারে? এই গরমেই কি কান্দাহারের বধূ গান্ধারী অন্ধ হয়ে গিয়েছিলেন? কান্দাহার থেকে দিল্লি যেতে হলে তো খাইবার পাস ছাড়া গত্যন্তর নেই। কে জানে, ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দেবার জন্য অন্ধ বধূর দুর্দৈব দহন প্রশমিত করার জন্য মহাভারতকার গান্ধারীর অন্ধত্ব বরণের উপাখ্যান নির্মাণ করেননি। অবাক হয়ে দেখেছি সেই গরমে বুখারার পুস্তিন ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরো লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেয়ে ভারতবর্ষের দিকে চলেছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরো জামা এই গরমে আরামদায়ক। বাইরের গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই বা কি, এরা তার থোড়াই পরোয়া করে। এটুকু বলতে বলতেই দেখলুম গরমের হলকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা। কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে। কত রঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্রগাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জর্মন মাউজার। দমেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাঁতের মতো জমাধর মোগল ছবিতে দেখেছিলুম। বাস্তবে দেখলুম হুবহু সেই রকম। গোলাপি সিল্কের কোমর বন্ধ গোঁজা, কারো হাতে কান জোখা পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা। উটের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সামোভার। বস্তা বস্তা পেস্তা, বাদাম, আখরোট, কিশমিশ, আলু বোখারা চলেছে হিন্দুস্থানের বিরিয়ানি পোলাওয়ের জৌলস বাড়াবার জন্য। আরও চলেছে, শুনতে পেলুম, কোমর বন্ধের নিচে ইজেরের ভাজে, পুস্তিনের লাইলিংয়ের ভেতরে আফিং আর হাসিস, না কোকেইন না আরও কিছু। সবাই চলেছে অতি ধীরে, অতি মন্থরে। মনে পড়ল মানস সরোবরের ফেরতা আমার এক বন্ধু বলেছিলেন যে কঠোর শীতে উঁচু পাহাড়ে যখন মানুষ কাতর হয়ে পড়ে তখন তার পক্ষে প্রশস্ততম পন্থা অতি ধীর পদক্ষেপে চলা। তড়িৎ গতিতে সেই যন্ত্রণা এড়াতে চেষ্টা করার অর্থ সজ্ঞানে যমদূতের হস্তে গিয়ে প্রাণ সমর্পণ করা। এও দেখি সেই অভিজ্ঞতার উষ্ণ সমর্থন। সেখানে প্রচণ্ড শীত, এখানে দুর্দান্ত গরম। পাঠান দুবার বলেছিলেন, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথরূপে গ্রহণ করলুম। হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। রবীন্দ্রনাথও ওই রকমই কি একটা কথা বলেছিলেন না? দুঃখ না পেলে দুঃখ ঘুচিবে কি করে? তবে এই কথাই তো বলতে চেয়েছিলেন যে তাড়াতাড়ি করে দুঃখ এড়াবার চেষ্টা করা বৃথা। মেয়াদ পূর্ণ হতে যে সময় লাগবার কথা তা তো লাগবেই। খ্রিস্টও তো বলেছেন। কে বলে 20 শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যার সমাধান করেই যেন ধরাম করে শব্দ হলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফ্যাটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালুম। তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা একপাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেঁসেছে, প্রতিবারেই হয়, এই গরমে না হয় বিচিত্র। হৃদয়ঙ্গম করলুম। সৃষ্টি যখন তার রুদ্রতম রূপ ধারণ করেন তখন তাড়াতাড়ি করতে নেই, কিন্তু এই গ্রীষ্মে রুদ্র তার প্রসন্ন কল্যাণ দক্ষিণমুখ দেখালেই ভক্তের হৃদয় আকৃষ্ট হতো বেশি। প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তার দুটো সরকারের বটে, কিন্তু দুদিকের জমি পাঠানের। সেখানে নেমেছ কি মরেছ। আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওঁত পেতে বসে আছে। নামলেই কড়াক পিং। তারপর কি কায়দায় সব কিছু হরণ করবে তার বর্ণনা দেওয়ার আর প্রয়োজন নেই। শিকারী হরিণ নিয়ে কি করে না করে তা সকলেরই জানা কথা, চামড়াটুকুও বাদ দেয় না। এ স্থলে শুনলুম শুধু যে হাসিটুকু গুলি খাওয়ার পূর্বে মুখে লেগেছিল সেটুকু হাওয়ায় ভাসতে থাকে, বাদ বাকি উবে যায়। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের ওপর রাহাজানি না করে তার জন্য খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। পরে আরেকটি শর্ত কষ্টে আদায় করেছে, আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। মোটর মেরামত করতে কতক্ষণ লেগেছিল মনে নেই। শুনেছি ভয়ঙ্কর জ্বর হলে রোগীর সময়ের আন্দাজ একেবারে চলে যায়। পরের দিন যখন সর্দারজিকে জিজ্ঞাসা করলুম
চাকা বদলাতে 2 ঘন্টা লাগলো কি করে? তখন সর্দারজি বলেছিলেন সময় নাকি লেগেছিল মাত্র 8 ঘন্টা। মোটর আবার চলল। কাবুলির গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলছিলেন তার নির্যাস। কিচ্ছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দেব। বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, দিলজান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। নেয়ে উঠে বরফে ঘষে ঘষে আঙুর খাবো তামাম জুলাই আগস্ট। সেপ্টেম্বরের শেষাশেষি নয়াঞ্জলিতে জল জমতে আরম্ভ করবে। অক্টোবরে শীতের হাওয়ায় ঝরা পাতা কাবুল শহরে হাজারো রঙের গালিচা পেতে দিবে। নভেম্বরে পুস্তিনের জোব্বা বের করব। ডিসেম্বরে বরফ পড়তে শুরু করবে। সে বরফের ভেতর দিয়ে বেড়াতে বেরোবো। উফ, সে কি শীত, সে কি আরাম! আমি বললুম, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। হঠাৎ দেখি সামনে এ কি, মরীচিকা! সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামল। পাসপোর্ট দেখাতে হলো। গেট খুলে গেল। আফগানিস্তানে ঢুকলুম। বড় বড় হরফে সাইনবোর্ড লেখা, ইট ইজ অ্যাবসোলিউটলি ফরবিডেন টু ক্রস দিস বর্ডার ইন্টু আফগান টেরিটরি। কাবুলি বললেন, দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস করা। আলহামদুলিল্লাহ। আমি বললুম, আমিন। খাইবার পাস তো সুখ দুঃখে পেরুলুম এবং মনে মনে আশা করলুম এইবার গরম কমবে। কমলো বটে, কিন্তু পাসের ভেতর পিচ ঢালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণই হোক আর বিস্তীর্ণই হোক। এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। হাজারো বছরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলল। এ দাগের উপর দিয়ে পণ্যবাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কত দূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ার ডাঙ্গা ও খোয়াইয়ের রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে। যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, ভেতরে খড়ের পুরো তোষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ডাঙ্গা খোয়াই ছেয়ে ফেলা হয়। আহমদ আলী যাত্রাকালে আমার মাথায় একটা 10 গজি বিরাট পাগড়ি বেঁধে দিয়েছিলেন। খাইবার পাসের মাঝখানে সেই পাগড়ি আমাকে সর্দি গরমি থেকে বাঁচিয়েছিল। এখন সেই পাগড়ি আমার মাথা এবং গাড়ির ছাদের মাঝখানের বাফার স্টেট হয়ে উভয় পক্ষকে গুরুতর লড়াই জখম থেকে বাঁচালো। সর্দারজিকে জিজ্ঞেস করলুম, পাগড়ি আর কোনো কাজে লাগে কিনা? তিনি বললেন, আরও বহু কাজে লাগে, কিন্তু উপস্থিত একটার কথা মনে পড়েছে। বিশেষ অবস্থায় শুধু কলসিতেই চলে, দড়ি কেনার দরকার হয় না। বুঝলুম, রাস্তার অবস্থা গ্রীষ্মের আতিশয্য আর দ্বিপ্রহরের অনাহারে এই পথের ফুল টাইম গ্রাহক সর্দারজিকে পর্যন্ত কাবু করে ফেলেছে। তা না হলে এরকম বিভৎস প্রয়োজনের কথা তার মনে পড়বে কেন? দুঃখ হলো, 60 বছর বয়স হতে চলল, কোথায় না সর্দারজি দেশের গায়ে তেঁতুলের ছায়ায় নাতি নাতনির হাতে হাওয়া খেতে খেতে পল্টনের গল্প বলবেন, আর কোথায় আজ একটানা এই আগুনের ভেতর দিয়ে পেশোয়ার কাবুল মাকু করা। কেন এমন অবস্থা কে জানে, কিন্তু দেশ কাল ও বিশেষ করে পাত্রের অবস্থা বিবেচনা করে আড্ডা জমাবার রৌদ্রাতুর ক্ষীণাঙ্কুর উপড়ে ফেলতে বেশিক্ষণ টানা হেঁচড়া করতে হলো না। কি দেশ! দুদিক দিয়ে মাইলের পর মাইল জুড়ে নুড়ি আর নুড়ি। যেখানে নুড়ি নেই সেখান থেকে চোখে পড়ে বহুদূর আবুছায়া পাহাড়। দূর থেকে বলা শক্ত, কিন্তু অনুমান করলুম লক্ষ বছরের রৌদ্র বর্ষণে তাতেও সজীব কোনো কিছু না থাকারই কথা। রেডিয়েটরে জল ঢালার জন্য মোটর একবার দাঁড়িয়েছিল। তখন লক্ষ্য করলুম এক কোনা ঘাসও 2 পাথরের ফাঁকে কোথাও জন্মায়নি। পোকামাকড়, কোনো প্রকার প্রাণের চিহ্ন কোথাও নেই। খাবে কি, বাঁচবে কি দিয়ে? মা ধরনীর বুকের দুধ এদেশে যেন সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। কোনো ফাটল দিয়ে কোনো বাঁধন ছিঁড়ে এক ফোঁটা জল পর্যন্ত বেরোয়নি। দিগন্তব্যাপী বিশাল শ্মশানভূমির মাঝখান দিয়ে প্রেতজনী বর্মধারিণী ফোর্ড গাড়ি চলেছে ছায়াময় সন্তান সন্ততি নিয়ে। ক্ষণে ক্ষণে মনে হয় চক্রবাল পরিপূর্ণ মহানির্জনতার অদৃশ্য প্রহরীরা হঠাৎ কখন যন্ত্রস্তনিত ধূম্রপুচ্ছ এই শতশ্চল শকট শূন্যে তুলে নিয়ে বিরাট নিস্তব্ধের যোগভূমি পুনরায় নিরঙ্কুশ করে দিবে। তারপর দেখি মৃত্যুর বিভীষিকা। প্রকৃতি এই মরুপ্রান্তরে প্রাণ সৃষ্টি করেন না বটে, কিন্তু প্রাণ গ্রহণে তিনি বিমুখ নন। রাস্তার ঠিক উপরেই পড়ে আছে উটের এক বিরাট কঙ্কাল। গৃধিনী শকুনি অনাহারে অবশ্যম্ভাবী মৃত্যু ভয় এখানে আসে না বলে কঙ্কাল এখানে সেখানে ছড়িয়ে পড়েনি। রৌদ্রের প্রকোপে ধীরে ধীরে মাংস শুকিয়ে গিয়ে ধুলো হয়ে ঝরে পড়েছে। মসৃণ শুভ্র সম্পূর্ণ কঙ্কাল যেন জাদুঘরে সাজানো বৈজ্ঞানিক কৌতূহল সামগ্রী হয়ে পড়ে আছে।
ল্যান্ডিকোটাল থেকে দক্কা 10 মাইল। সেই মরুপ্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে আশেপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে। ফ্যাকাশে, ময়লা, ঘিনঘিনে হলদে রং। দেয়ালের উপরের দিকে এক সারি গর্ত। দুর্গের লোক তারই ভেতর দিয়ে বন্দুকের নল গালিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে সেই কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপড়ে নেয়া চোখের শূন্য কোটর। কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছে। ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। পলিমাটি জমে গিয়ে যেটুকু মেঠো রসের সৃষ্টি হয়েছে তারই উপরে ভুকা দেশে ফসল ফুলেছে। অবাক হয়ে তাকিয়ে রইলুম। মনে হলো ভিজে সবুজ ন্যাকড়া দিয়ে কাবুল নদী আমার চোখের জ্বালা ঘুচিয়ে দিলেন। মনে হলো ওই সবুজ টোকের কল্যাণে সে যাত্রা আমার চোখ দুটি বেঁচে গেল। তা না হলে দক্কা দুর্গের প্রাকারে অন্ধকোটর নিয়ে আমারও দিশেহারা হয়ে ওই দেয়ালেরই মতো ঠাঁই দাঁড়িয়ে থাকতে হতো। কাবুলি বললেন, চলুন দুর্গের ভেতর যাই, পাসপোর্ট দেখাতে হবে। আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে, তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছতে পারবো। দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়, কিন্তু যেই শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল কুঁজোতে করে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলুম না। অফিসারটি সত্যি অত্যন্ত ভদ্রলোক। আমার কাতর অবস্থা দেখে বললেন, আজ রাতটা এখানেই জিরিয়ে যান, কাল অন্য মোটরে আপনাকে সোজা কাবুল পাঠিয়ে দিব। আমি অনেক ধন্যবাদ জানিয়ে বললুম যে আর 5 জনের যা গতি আমারও তাই হবে। অফিসারটি শিক্ষিত লোক, একলা পড়েছেন, কথা কইবার লোক নেই। আমাকে পেয়ে নির্জনে জমানো তার চিন্তাধারা যেন উপড়ে পড়ল। হাফিজ সাদির অনেক বয় তাওড়ালেন এবং মরুপ্রান্তরে একা একা আপন মনে সেগুলো থেকে নিংড়ে নিংড়ে যে রস বের করেছেন তার খানিকটা আমায় পরিবেশন করলেন। আমি আমার ভাঙা ভাঙা ফার্সিতে জিজ্ঞেস করলুম, সঙ্গীবিহীন জীবনে কি কঠিন বোধ হয় না? বললেন, আমার চাকরি পল্টনের, ইস্তফা দেবার উপায় নেই, কাজেই বাইরের কাবুল নদীটি নিয়ে পড়ে আছি। রোজ সন্ধ্যায় তার পাড়ে গিয়ে বসি আর ভাবি যেন একমাত্র নিতান্ত আমার জন্য সে এই দুর্গের দেয়ালে আঁচল বুলিয়ে চলে গিয়েছে। অন্যায় কথাও নয়, আর 2-4 জন যারা নদীর পাড়ে যায় তাদের মতলব ঠান্ডা হাওয়ার। আমিও ঠান্ডা হই, কিন্তু শীতকালেও কামাই দেই নে। গোড়ার দিকে আমিও স্বার্থপর ছিলুম। কাবুল নদী আমার কাছে সৌন্দর্য উপভোগের বস্তু ছিল। তার গান শুনতুম, তার নাচ দেখতুম, তার লুটিয়ে পড়া সবুজ আঁচলের এক প্রান্তে আসন পেতে বসতুম। এখন আমাদের অন্য সম্পর্ক। আচ্ছা বলুন তো, অমাবস্যার অন্ধকারে যখন কিছুই দেখা যায় না তখন আপনি কখনো নদীর পাড়ে গিয়ে কান পেতে শুয়েছেন? আমি বললুম, নৌকাতে শুয়ে অনেক রাত কাটিয়েছি। তিনি উৎসাহের সঙ্গে বললেন, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে হয় না কুলকুল শুনে যেন আরও 2 দিন কাটলেই আর সামান্য একটু অভ্যাস হয়ে গেলেই হঠাৎ কখন এই রহস্যময়ী ভাষার অর্থ সরল হয়ে যাবে? আপনি ভাবছেন আমি কবিত্ব করছি, আদপেই না। আমার মনে হয় মেঘের ডাক যেমন জনপ্রাণীকে বিদ্যুতের ভয় জানিয়ে দেয়, জলের ভাষাও তেমনি কোনো এক আশার বাণী জানাতে চায়। দূর সিন্ধু পাড় থেকে সে বাণী উজিয়ে উজিয়ে এসেছে, না কাবুল পাহাড়ের শিখর থেকে বরফের বুকের ভেতর ঘুমিয়ে ঘুমিয়ে এখানে এসে গান গেয়ে জেগে উঠেছে, জানি নে। এখন বড্ড গরম। শীতকালে যখন আপনার ছুটি হবে তখন এখানে আসবেন। এই নদীর অনেক গোপন খবর আমাকে বাতলে দেবে। আহারাদি কিচ্ছু ভাবনা নেই। মুরগি, দুম্বা যা চাই, শাকসবজি, সে গুঁড়ে পাথর। অফিসার যখন কথা বলছিলেন তখন আমার একবার সন্দেহ হচ্ছিল। একা থেকে থেকে ভদ্রলোকের বোধহয় মাথা কেমন জানি একটুখানি। কিন্তু কাবুল নদীর সবুজ আঁচল ছেড়ে তিনি যখন অক্লেশে দুম্বার পেছনে সোয়ার হলেন তখনই বুঝলুম ভদ্রলোক সুস্থই আছেন। বললেন, আমার কাজ পাসপোর্টে সই করা আর কী মাল আসতে যাচ্ছে তার উপর নজর রাখা। কিছু কঠিন কর্ম নয়, বুঝতেই পারছেন। ওদিকে নতুন বাদশা উঠে পড়ে লেগেছেন আফগানিস্তানকে সজীব সবল করে তোলবার জন্য। অনেক লোক তার চারদিকে জড়ো হয়েছেন। শুনতে পাই কাবুলে নাকি সর্বত্র নতুন প্রাণের সবুজ ঘাস জেগে উঠেছে। কিন্তু এদিকে ইংরেজ দুম্বা, ওদিকে রুশি বকরি। সুযোগ পেলেই কাঁচা ঘাস সাফ করে দিয়ে কাবুলের ন্যাড়া পাহাড়কে ফের ন্যাড়া করে দেবে। ভাগ্যিস চতুর্দিকে খোদা তালার দেওয়া পাথরের বেড়া রয়েছে, তাই রক্ষে। আর রক্ষে এই যে দুম্বা আর বকরিতে কোনোদিন মনের মিল হয় না। দুম্বা যদি ঘাসের দিকে নজর দেয় তো বকরি শিং উঁচিয়ে লাফ দিয়ে আমদ দরিয়া পার হতে চায়।
বকরি যদি তেরিমেরি করে তবে দুম্বা ম্যামে করে মরে আর সবাইকে জানিয়ে দেয় যে বকরির নজর শুধু কাবুলের চারটিখানি ঘাসের ওপর নয়, তার আসল নজর হিন্দুস্তান, চীন, ইরান, সব কটা বড় বড় ধান ক্ষেতের ওপর। আমি শুধালুম, দুম্বাটা শুধু ম্যামে করবে কেন? তার তো একজোড়া খাসা শিং আছে। ছিল, হিন্দুস্তান ভাবে এখনও আছে, কিন্তু এদেশের পাথরে খামাখা গুতিয়ে গুতিয়ে ভোতা করে ফেলেছে। তাই বোধহয় সেটা ঢাকবার জন্য সোনা দিয়ে মাথিয়ে নিয়েছে। গোড়া সেপাইয়ের খানাপিয়ার চমক জৌলুস দেখেছেন তো? হিন্দুস্তান সেই সোনালি সিংয়ের ঝলমলানি দেখে আরও বেশি ভয় পায়। ওদিকে মিশরের সাত জগলুল পাশা, তুর্কিতে মুস্তফা কামাল পাশা, হিজ্জাজে ইবনে সৌদ, আফগানিস্তানের আমানুল্লাহ খান দুম্বার পিঠে কয়েকটা আচ্ছা ডান্ডা বুলিয়ে দিয়েছেন, কিন্তু কোনো জানোয়ারই সহজে ঘায়েল হয় না। জানোয়ার তো? আমি আঁতকে উঠলাম। কি ভয়ঙ্কর ডিসিশন! না, তা তো নয়। মনেই হচ্ছিল না যে স্বাধীন আফগানিস্তানে বসে কথা কইছি। অফিসার বলে যেতে লাগলেন, তাই আজ হিন্দুস্তান আফগানিস্তানে মিলেমিশে যে কাজ করতে যাচ্ছে সে বড় খুশির কথা, কিন্তু আপনাকে বহুত তকলিফ বরদাস্ত করতে হবে। কাবুল শক্ত জায়গা, শহরের চারিদিকে পাথর, মানুষের দিলের ভেতর আরও শক্ত পাথর। শাহানশাহ বাদশাহ সেই পাথরের ফাটলে ঘাস গজাচ্ছেন, আপনাকে পানি ঢালতে ডেকেছেন। আমি বাধা দিলুম, লজ্জা দেবেন না, আমার কাজ অতি নগণ্য। অফিসার বললেন, তার হিসেব নিকেশ না হয় আর একদিন হবে। আজ আমি খুশি যে এতদিন শুধু পেশোয়ার পাঞ্জাবের লোক আফগানিস্তানে আসতো, এখন দূর বাংলা মুল্লুকেও আফগানিস্তানের ডাক পৌঁছেছে। দেখি সর্দারজি দূর থেকে ইশারায় জানাচ্ছেন সব তৈরি, আমি এলেই মোটর ছাড়ে। অফিসার সর্দারজিকে দেখে বললেন, অমর সিং বুলানের গাড়িতে যাচ্ছেন বুঝি? ওর মতো হুঁশিয়ার আর কলকবজায় ওস্তাদ ড্রাইভার এই রাস্তায় আর কেউ নেই। এমন গাড়িও আর নেই যার গায়ে অমর সিংয়ের দুটো ঠোক্কর, দু চারটে কদরের চাঁটে পড়েনি। কোনো বেয়ারা গাড়ি যদি বড্ড বেশি বাড়াবাড়ি করে তবে তার শেষ দাওয়ায় তার ঘোমটা খুলে কানের কাছে বলা, ওঝা অমর সিংকে খবর দেওয়া হয়েছে, আর দেখতে হবে না। সেলফ স্টার্টার না, হ্যান্ডেল না, হঠাৎ গাড়ি পাই পাই করে ছুটতে থাকে। ড্রাইভার কোনো গতিতে যদি পেছনের দিকে ঝুলে পড়তে পারে তবেই রক্ষা। কিন্তু হামেশাই দেখবেন লাইনের সবচেয়ে লজঝড় গাড়ি চালাচ্ছে অমর সিং। একটা মজা দেখবেন। বলে তিনি অমর সিংকে ডেকে বললেন, সর্দারজি, আমি একখানা নয়া গাড়ি কিনেছি, সিধা আমেরিকা থেকে আসছে। তুমি চালাবে? তনখা যা পাচ্ছ তাই পাবে। অফিসারের নজর পড়তেই সর্দারজি তো হাসি মুখে এসে সালাম করে দাঁড়িয়েছিলেন, কিন্তু কথা শুনে মুখ গম্ভীর হলো। পাগড়ির নেজাটা দু হাতে নিয়ে সর্দারজি ভাঁজ করেন আর ভাঁজ খোলেন, নজরও ওইদিকে ফেরানো। তারপর বললেন, হুজুরের গাড়ি চালানো বড় ইজ্জত কি বাত, কিন্তু আমার পক্ষে পুরনো চুক্তির মেয়াদ তো এখনও ফুরোয়নি। অফিসার বললেন, তাই নাকি? বড় আফসোসের কথা। তা সেই চুক্তি শেষ হলে আমাকে খবর দিও। আচ্ছা, তুমি এখন যাও, আমি খুদে একাকে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমার দিকে ফিরে বললেন, দেখলেন তো, নতুন গাড়ি সে চালাতে চায় না, চুক্তি ফুক্তি সব বাজে কথা। আমার ড্রাইভারের দরকার শুনলে এই লাইনে কোনো মোটরের গোসাই চুক্তির ফপর দালালি করতে পারে বলুন? তা তো নয়। অমর সিং নতুন গাড়ি চালিয়ে সুখ পায় না। পদে পদে যদি টায়ার না ফাটলো, ইঞ্জিন না বিগড়ালো, ছাদখানা উড়ে না গেল, তবে সেই মোটর চালিয়ে কি কেরামতি? সে গাড়ি তো বোরকা পরা মেয়েই চালাতে পারে। আমার কি মনে হয় জানেন? বুড়ি মরে গিয়েছে। মোটরের বনেট খুলতে গেলে বউয়ের ঘোমটা খোলার আনন্দ পায় সে। নতুন গাড়িতে তার অজুহাত কোথায়? আমি জিজ্ঞেস করলাম, বউয়ের ঘোমটা খোলার জন্য আবার অজুহাতের প্রয়োজন হয় নাকি? অফিসার বললেন, হয় হয়, রাজাধিরাজের বেলায়ও হয়। শুনুন, কাবুল বদখশান আধা হিন্দুস্তানের মালিক হুমায়ুন বাদশাহ জুবেদিকে কি বলেছেন? তবু যদি সাধি তোমা ভিখারির মতো দেখা মোরে দিতে করুণায়, বলো তুমি রহি অবগুণ্ঠনের মাঝে এ রূপ দেখাতে নারী হায়। তৃষা আর তৃপ্তি মাঝে রবে ব্যবধান, অর্থহীন অবগুণ্ঠন। আমার আনন্দ হতে সৌন্দর্য তোমার দূরে রাখে কোন আবরণ? এ কি গো সমর লীলা তোমায় আমায়, ক্ষমা দাও মাগে পরিহার। মরমের মর্ম যাহা তাই তুমি মোর, জীবনের জীবন আমার। সত্যেন দত্তের অনুবাদ।